বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাসুদা আক্তার, প্রভাষক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, গৌরীপুর মহিলা ডিগ্রি অনার্স কলেজ, গৌরীপুর ময়মনসিংহ। শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো, নিরাপদে আছো। অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা অংশের শেষ অধ্যায়, দশম অধ্যায় নিয়ন্ত্রণ অর্থাৎ কন্ট্রোলিং। এই অধ্যায় তোমাদের সাথে আলোচনা করব। একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা একে একে ব্যবস্থাপনা অংশের শেষ অধ্যায়ে চলে এসেছি। আশা করছি বিগত ক্লাসে তোমরা উপকৃত হয়েছ। নিয়ন্ত্রণ পৃথিবীতে সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে সব কিছু পরিচালিত হয়। এ নিয়ন্ত্রণ না থাকলে সব কিছু ধ্বংস হয়ে যেত। তেমনি প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রেই যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে ফলাফল অর্জন করা সম্ভব নয়। ব্যবস্থাপনার শেষ কাজ হলো নিয়ন্ত্রণ। পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম কাজ। পরিকল্পনার মাধ্যমে কোনো কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে অনুযায়ী কার্য পরিচালনা করা হয়। তথাপি পরিকল্পনার দ্বারা সব সময় সঠিকভাবে কাজ সম্পাদন করা সম্ভব হয় না। কাজকে নিখুঁতভাবে এবং সুচারুরূপে সম্পাদন করতে হলে নিয়ন্ত্রণ অপরিহার্য। কোনো কাজ করতে গেলে যে ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা হয় এবং সেই ত্রুটি বিচ্যুতি নির্ণয় করার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা নির্ধারণ করার নামকেই নিয়ন্ত্রণ বলা হয়। শিক্ষার্থীরা, নিয়ন্ত্রণের ধারণা সম্পর্কে তোমাদের সাথে এ পর্যায়ে আলোচনা করছি। পাঠ পরিকল্পনায় নিয়ন্ত্রণের ধারণা প্রথমেই রয়েছে। তো নিয়ন্ত্রণ, মিস্টার রতন একটা প্রতিষ্ঠানের প্রধান। তিনি তার প্রতিষ্ঠানে বার্ষিক বিক্রয় টার্গেট নির্ধারণ করেছেন এবং সে অনুযায়ী সকলকে কাজ বুঝিয়ে দিয়েছেন। বছর শেষে দেখা গেল 60% থেকে 70% কাজ অর্জিত হয়েছে। তিনি এটাকে স্বাভাবিক ধরে নিয়েছেন। প্রতিষ্ঠান বড় হওয়ার স্বার্থে কাজের সহযোগিতার জন্য সদ্য MBA পাশ করা একজন গ্র্যাজুয়েটকে নিয়োগ দেওয়া হলো। সদ্য নিযুক্ত গ্র্যাজুয়েট তিনি শুরুতেই প্রতিষ্ঠানকে তার কাজকে 4টা সেক্টরে ভাগ করেছেন। প্রথম টার্গেট 10% বৃদ্ধি ধরে তিনি সে অনুযায়ী বাস্তবায়নের চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং যথাযথ কন্ট্রোল তত্ত্বাবধান করেছেন। এভাবে পর্যায়ক্রমে বাকি 3টা টার্গেটও ফিল আপ করেছেন। তো বছর শেষে দেখা গেল 90% টার্গেট ফিল আপ হয়েছে। মিস্টার রতন আর বুঝতে বাকি রইল না যে একমাত্র সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। তো শিক্ষার্থীরা, নিয়ন্ত্রণ হলো আদর্শ মানের সাথে অর্জিত কার্যফলের তুলনা এবং ত্রুটি বিচ্যুতি নির্ণয়, প্রয়োজনীয় সংশোধন ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া। প্রত্যেকটা কাজেরই কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে আর বৈশিষ্ট্য দ্বারাই সে কাজটাকে চিহ্নিত করা সম্ভব হয়। তো নিয়ন্ত্রণেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। শিক্ষার্থীরা, এই বৈশিষ্ট্যগুলো বেশ কয়েকটা বৈশিষ্ট্যই তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে থাকবে। তো প্রথম বৈশিষ্ট্য, একটু বোর্ডের দিকে খেয়াল করো। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য নাম্বার 1, সর্বশেষ ধাপ। নিয়ন্ত্রণকে কি সর্বশেষ ধাপ বলা হয়? কেন বলা হয়?
ব্যবস্থাপনার কাজগুলোর ভিতর নিয়ন্ত্রণের অবস্থান সর্বশেষ পর্যায়ে। নাম্বার 2, ভিত্তি নির্ভরতা। নিয়ন্ত্রণ সব সময় ভিত্তি নির্ভর, অর্থাৎ পরিকল্পনা নির্ভর হয়ে থাকে। একটা আদর্শমান স্ট্যান্ডার্ড একটা নির্ধারণ থাকে, সেটাকে কেন্দ্র করে নিয়ন্ত্রণটা পরিচালিত হয়ে থাকে। এজন্য নিয়ন্ত্রণকে ভিত্তি নির্ভরতা বলা হয়ে থাকে। নেক্সট, কালান্তিক কাজ। একটা সময় পর পর যে কাজ করা হয় তাকে কালান্তিক কাজ বলে। নিয়ন্ত্রণ কোনো প্রাত্যহিক কাজ নয়, এটা সপ্তাহ, মাস শেষে নিয়ন্ত্রণ হয়ে থাকে। তো এটা চলমান একটা প্রক্রিয়া। 4 নম্বর হচ্ছে অবিরাম প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস। শিক্ষার্থীরা, কোনো কাজ শুরুর সাথে সাথেই পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ সম্পাদন হওয়ার সাথে সাথে নিয়ন্ত্রণটাও শুরু হয়ে যায় পাশাপাশি। কারণ যদি একটা কাজ শুরু থেকেই তুমি তত্ত্বাবধান না করো, যদি কন্ট্রোলে রাখা না হয়, গ্যাপ দেওয়া হয়, তাহলে সেটা ভালো ফলাফল আশা করা যায় না। অর্থাৎ নিয়ন্ত্রণ এমনই একটা বিষয় যেটা কন্টিনিউভাবে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত এটা চলমান রাখতেই হবে, অন্যথায় ভালো ফল আশা করা যাবে না, অর্থাৎ যায় না। ব্যাপ্তি। নিয়ন্ত্রণ, ব্যাপ্তি বা বিস্তার। নিয়ন্ত্রণ তো প্রতিষ্ঠানের কাজের শুরু থেকে শেষ পর্যন্তই চলমান থাকে। ব্যাপ্তি বলতে এটাকেই বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা, ঊর্ধ্বতন সম্পাদিত কাজ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে কি কন্ট্রোল থাকে, পাওয়ার থাকে। যার হাতে পাওয়ার থাকে তার হাতে নিয়ন্ত্রণটাও থাকে। প্রতিষ্ঠানের প্রধানই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, অতএব নিয়ন্ত্রণের দায়িত্ব তার উপরেই বর্তায়। পরবর্তী পরিকল্পনার ভিত্তি। নিয়ন্ত্রণ যেহেতু সর্বশেষ ধাপ, অর্থাৎ কোনো বিষয়ের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ত্রুটি বিচ্যুতি নির্ণয় এবং সে অনুযায়ী সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলা হয়। অতএব নিয়ন্ত্রণটা কি পরিকল্পনার, পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে। যে সংশোধন করার ফলে যে নিয়ন্ত্রণটা করা হয় সেটা পরবর্তী আরেকটা পরিকল্পনার ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করে। এগুলো হচ্ছে একটা প্রাথমিক ধারণা বৈশিষ্ট্যের। তোমরা বইটা খুলে বিস্তারিতভাবে পড়ে নিবে, আশা করি উপকৃত হবে। এরপরে আমরা যাব নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপ, অর্থাৎ স্টেপ। দেখো একটা সিঁড়ির মতো দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা বোর্ডের দিকে খেয়াল করো। পদক্ষেপ বা পায়ের স্টেপ। এই স্টেপ কি একটা, তারপরে আরেকটা, তারপরে তারপরে এভাবে স্টেপ ফেলতে হবে। একেবারে 1 থেকে 5-এ কিন্তু যাওয়া যাবে না, তাহলে কি পা ভেঙে যাবে। তো একটু খেয়াল করো শিক্ষার্থীরা, পদক্ষেপ ভেরি সেন্সিটিভ জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদর্শমান নির্ধারণ। নাম্বার 1, আদর্শমান নির্ধারণ। আদর্শমান কি? আদর্শমান অর্থাৎ স্ট্যান্ডার্ড। একটা স্ট্যান্ডার্ড মান শুরুতেই নির্ধারণ করা হয়। প্রত্যেকটা কাজের শুরুতেই একটা আদর্শমান নির্ধারণ করতে হয়। আদর্শমান বলতে বোঝায় একটা কাজ কতটুকু গুণ, মান, পরিমাণ, ব্যয়, আয় ও সময় সাপেক্ষ হবে, যার ফলে এই কাজটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে, সেটাকেই বোঝায়। একটা উদাহরণের সাহায্যে বোঝানো যাচ্ছে। শিক্ষার্থীরা, একজন ব্যক্তি দৈনিক 10 একক উৎপাদন করতে পারে। এক্ষেত্রে 10 একক হচ্ছে তার আদর্শমান। তার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই 10 একক হচ্ছে আদর্শমান। কার্যফল পরিমাপ। কতটুকু কাজ সম্পাদন করা হয়েছে সেটা পরিমাপ করাকেই কার্যফল পরিমাপ বলে। তৃতীয় ধাপ হচ্ছে আদর্শমানের সাথে সম্পর্কিত কার্যফলের তুলনা। নিয়ন্ত্রণের সবচেয়ে মুখ্য উদ্দেশ্য হচ্ছে আদর্শমানের সাথে, অর্থাৎ একটা কাজের
ত্রুটি বিচ্যুতি নির্ণয় করে এবং প্রয়োজনীয় সংশোধন ব্যবস্থা গ্রহণ করা। আর এই সংশোধনীয় অর্থাৎ বিচ্যুতি নির্ণয় করতে গেলে আদর্শমান হচ্ছে এটার ভিত্তি। বিচ্যুতিটা কিভাবে বের করা যাবে? আদর্শমান যদি নির্ধারণ থাকে, অর্থাৎ ভিত্তিটাই হচ্ছে আদর্শমান, তাহলে বিচ্যুতি বের করা যাবে। কোথায় প্রবলেম সেটা বের করা যাবে। অর্থাৎ স্ট্যান্ডার্ড মানের সাথে তুলনা করলে বোঝা যাবে যে কাজটা কতটুকু অগ্রগতি হয়েছে এবং এটা কতটুকু পর্যন্ত সর্বোচ্চ করা যেতে পারে। তো একটা উদাহরণের সাহায্যে এটা বোঝানো যেতে পারে। একটা প্রতিষ্ঠানে প্রাত্যহিক 100 একক উৎপাদন করা সম্ভব। বিক্রয় লক্ষ্যমাত্রা 100 একক উৎপাদন 100 একক পর্যন্ত হয়। এক্ষেত্রে কোনো একটা সপ্তাহে যদি 80 একক উৎপাদন হয়, বিক্রয় হয়, তাহলে সেটা কি? এক্ষেত্রে বিচ্যুতিটা কিভাবে নির্ণয় করা যাবে? কার্য বিচ্যুতি একটা সমীকরণের সাহায্যে দেখানো যেতে পারে। কার্য বিচ্যুতি ইজ ইকুয়াল টু অর্জিত ফল মাইনাস আদর্শমান। অর্থাৎ এখানে আমি কি বলেছি তোমাদেরকে, 100 একক হচ্ছে আদর্শমান আর অর্জিত ফলটা হচ্ছে 80 একক। তো 80 একক মাইনাস আদর্শমান অর্থাৎ 100 একক, তাহলে কার্য বিচ্যুতি কত দাঁড়ালো শিক্ষার্থীরা? -20 একক অর্থাৎ -20 একক। একটু বইটা খুললেই একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তী আদর্শ মানুষের বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন। আদর্শ মানের সাথে সম্পর্কিত কার্যফলের তুলনা করে বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন করাকে বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন বলে। এক্ষেত্রে যদি বিচ্যুতির পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে কি পরবর্তীতে সংশোধনী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আদারওয়াইজ বিচ্যুতির পরিমাণ যদি বেশি না হয় সেক্ষেত্রে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন পড়ে না। সর্বশেষ ধাপ বা পদক্ষেপ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। ত্রুটি বিচ্যুতির ফলে কিছু সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে। সেটা বিভিন্নভাবে হতে পারে। নাম্বার 1, নির্দেশনার পরিবর্তন করে, অর্থাৎ নির্দেশনার ক্ষেত্রে সংস্কার করা যেতে পারে। প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষণ এবং মান উন্নয়ন করা যেতে পারে। উপায় উপকরণের মান উন্নয়ন করা যেতে পারে। বাজার সৃষ্টি করা যেতে পারে, নতুন কার্য পরিবেশ সৃষ্টি করা যেতে পারে, অর্থাৎ বাজার সৃষ্টি করা যেতে পারে। এবং লাস্টলি কী করা যেতে পারে? পরিকল্পনায় কিছুটা পরিবর্তন বা সংস্করণ করা যেতে পারে। এভাবে সংশোধনমূলক ব্যবস্থাটা গ্রহণ করা যেতে পারে। তো শিক্ষার্থীরা একে একে 5টা ধাপে আলোচনা করেছি নিয়ন্ত্রণ প্রক্রিয়া পদক্ষেপ। ভেরি ইম্পর্টেন্ট, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার 5টা পদক্ষেপ। নাম্বার 1 হচ্ছে আদর্শ মান নির্ধারণ, কার্যফল পরিমাপ, আদর্শ মানের সাথে সম্পর্কিত কার্যফলের তুলনা, বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন, এবং লাস্ট হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। শিক্ষার্থীরা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণের কৌশলসমূহ তোমাদের সাথে আলোচনা করব। নিয়ন্ত্রণের কিছু গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে, সেটা ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল। বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল। নাম্বার 2 খ অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল। এটা আবার 7 প্রকার: সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ, ব্যক্তিগত পর্যবেক্ষণ, অভ্যন্তরীণ নিরীক্ষা, ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ, আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ, বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ। এছাড়া রয়েছে পরিকল্পনা নিয়ন্ত্রণ কৌশল। মূলত 3টা কৌশল।
ক হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ, অর্থাৎ বাজেটের দ্বারা নিয়ন্ত্রণ। বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। এই বাজেটের দ্বারা যদি নিয়ন্ত্রণ করা হয় সেটাকে বাজেটারি নিয়ন্ত্রণ বলে। অবাজেটারি নিয়ন্ত্রণ, বাজেট ছাড়াও কিছু নিয়ন্ত্রণ করা হয়, সেটা হচ্ছে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। একটু বোর্ডের দিকে খেয়াল করো শিক্ষার্থীরা। সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ যে পদ্ধতি অনুযায়ী কার্যফলাফলের সংখ্যাত্মক উপাত্ত সংগ্রহ বিশ্লেষণের মাধ্যমে বিচ্যুতি নির্ধারণ ও সংশোধন ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে কি সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ বলে। নাম্বার 2 হচ্ছে প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। ভিতরে বা বাহিরে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা প্রতিষ্ঠানের প্রতিবেদন, কোনো বিশেষ বিষয়ে প্রস্তুতকৃত প্রতিবেদন এর আলোকে নিয়ন্ত্রণ ব্যবস্থাপককে বিশেষ প্রতিবেদন ব্যবস্থা বলে। যেমন প্রত্যেক প্রতিষ্ঠানে কর্মীদের কর্মস্থল পরিত্যাগের হার যদি নির্ধারণ করা হয় এবং এর কারণে এ ব্যবস্থা গ্রহণ করে প্রতিবেদন বিশ্লেষণ করা যেতে পারে। 3 নাম্বার হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, ব্যক্তিগত পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ কার্যকে যথাযথভাবে কার্যকর করার জন্য। সাপোজ উদাহরণস্বরূপ একজন এমডি প্রতিষ্ঠানের কাজ তদারক করতে গেলেন, তিনি খোঁজ খবর নেওয়ার জন্য গেলেন প্রতিষ্ঠানে। প্রাতিষ্ঠানিক কাজের পরিবেশ, প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক সংঘের সাথে কথা বললেন, তাদের কিছু রেজিস্টার মেনটেন করলেন। এগুলো করে তিনি পরবর্তীতে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে কিছু করণীয় নির্দেশ করলেন এবং সে অনুযায়ী কাজ তাদেরকে সঠিক গাইডলাইন দিলেন। তো এই যে এমডি সাহেবের ভিজিট করা, যে প্রতিষ্ঠানে ভিজিট করা, সেটা হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ। অভ্যন্তরীণ নিরীক্ষা, প্রতিষ্ঠানের ভিতরে যদি তারা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ ব্যবস্থা করে থাকেন তাহলে সেটাকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলে। বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর্থিক অনিয়ম দূর করার জন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এটা কার্যকরী একটা পদ্ধতি। 5 নাম্বার ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু। ব্রেক ইভেন পয়েন্ট প্রতিষ্ঠানের বিক্রয় ব্যয় এবং অর্থাৎ বিক্রয় আয়, বিক্রয় থেকে যে আয়টা হয় এবং মোট ব্যয়, এই দুটো যে বিন্দুতে মিলিত হয় সেটাকে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বলা হয়। বিক্রয় আয়টা যদি এই বিন্দুর উপরে থাকে তাহলে প্রতিষ্ঠান কি মুনাফা, অর্থাৎ মুনাফা অর্জন করার একটা স্টেজে থাকে। অর্থাৎ ধরে নেওয়া যায় যে প্রতিষ্ঠানে ভালো মুনাফা অর্জিত হবে বা হচ্ছে। আর এই বিন্দুর নিচে যদি অবস্থান করে বিক্রয় আয়টা তাহলে কি প্রতিষ্ঠান লস, অর্থাৎ লস প্রসেসে আছে, লস স্টেজে আছে। তো এই পয়েন্টটা নির্ধারণ করার ক্ষেত্রে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এটা একটা তোমাদের বিশেষ, এটা দিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। তো এই পয়েন্টটা কিভাবে নির্ধারণ করা যায়? প্রতিষ্ঠানের ক্ষেত্রে মোট আয় এবং মোট ব্যয়, টোটাল মোট ব্যয়, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তো এই দুইটা নির্ধারণের মাধ্যমে কিন্তু এই বিন্দুটা বের করে নিয়ে আসা যায়। তো ফিক্সড কস্ট হচ্ছে তোমার বাড়ি ভাড়া, অবকাঠামোগত খরচ,
আর বেতন ভাতাদির খরচ। আর অন্যদিকে পরিবর্তনশীল কস্ট হচ্ছে উৎপাদন ব্যয়। যদি উৎপাদন হয় তাহলে ব্যয় হবে, আর উৎপাদন না হলে ব্যয়টা কি 0%-এ থাকবে, এটাই। তো ব্রেক ইভেন পয়েন্টটা আবার একটা সমীকরণের সাহায্যে দেখানো যায়। শিক্ষার্থীরা এই সমীকরণটা কিন্তু তোমাদের আসতে পারে। দেখো, ব্রেক ইভেন ইউনিট ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কি সেল ভ্যালু মাইনাস ভেরিয়েবল কস্ট, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়। তো এটার মাধ্যমে এটা বের করে নিয়ে আসা যাবে। এই সমীকরণটা দিয়েও একটা কোয়েশ্চেন থাকতে পারে। নেক্সট হচ্ছে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ। আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ নির্দিষ্ট মেয়াদ শেষে প্রতিষ্ঠানে আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, উদ্ধৃতপত্র ইত্যাদি প্রস্তুত করা হয়। নিয়ন্ত্রণ কৌশল হিসেবে এ সকল হিসাব বিবরণীর বিশ্লেষণকে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ বলে। 7 নম্বর হচ্ছে বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ। বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ। প্রতিষ্ঠান দুইটা ভাবে বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ করে। বিনিয়োগের উপর প্রতিষ্ঠানের আয় বিবরণী থেকে প্রাপ্ত মুনাফা কতটা যৌক্তিক বিনিয়োগের আলোকে তার বিশ্লেষণকে বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ বলে। এটার দুইটা ভাগ, মুনাফা বিনিয়োগ আর একটা হচ্ছে শেয়ার প্রতি মুনাফা প্রাপ্তি। দুইটা উপায় এই বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণটা হয়ে থাকে। তো এই কৌশলগুলোর দুইটা আলোচনা করে ফেলেছি। প্রথমটা বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল ছিল, দ্বিতীয়টা অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলের ভিতরকার স্টেপগুলো বর্ণনা করেছি। শিক্ষার্থীরা, সর্বশেষ হচ্ছে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল। দেখো, একটু বোর্ডের দিকে খেয়াল করো। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল, মোট গুরুত্বপূর্ণ 3টা কৌশলের ভিতরে লাস্ট হচ্ছে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল। একই সাথে পরিকল্পনা গ্রহণ ও পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়ায় আপনা আপনি নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ হলে সেটাকে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল বলা হয়ে থাকে। এটা দুইটা উপায়ে করা যায়। একটা হচ্ছে নাম্বার 1 গ্যান্ট চার্ট, এলএইচ গ্যান্ট। এই চার্টের উদ্ভাবক। প্রতিষ্ঠানে কোন কাজ কখন শুরু হবে, কখন শেষ হবে এবং কাজের অগ্রগতি কোন পর্যায়ে আছে সেটা দেখানোর জন্যে রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করেছেন গ্যান্ট চার্ট। গ্যান্ট এই চার্ট উপস্থাপন করেছেন। এই কাজগুলো বিভিন্ন রঙের কালি ব্যবহার করেও করা যেতে পারে, আর সেটা করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজের অগ্রগতিটা খুব সহজেই বুঝতে পারবে, অর্থাৎ তার কাছে খুব স্পষ্ট বোঝা যাবে, দৃষ্টিগোচর হবে স্পষ্টভাবে। সবার শেষে যেটা হচ্ছে লাস্ট পার্ট, অর্থাৎ প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ ট্যাকটিক পার্ট। প্রতিষ্ঠানের কোন কাজ কখন শুরু হবে, কখন শেষ হবে, সর্বোপরি কিছু কাজ রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ এবং ধারাবাহিকভাবে কন্টিনিউয়াস চলে থাকে। এই ধারাবাহিক গুরুত্বপূর্ণ কাজগুলোকে বিশেষ মোটা রেখার সাহায্যে যদি প্রকাশ করা হয়, যে বিশেষ মোটা রেখার সাহায্যে উপস্থাপন করা হলে, সংযুক্ত করে সংকটময় পথ নির্দেশপূর্বক দেখানো হলে সেটাকে কি পার্ট বলা হয়। অর্থাৎ বিশেষ যে গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো প্রতিষ্ঠানে থাকে বা চলে, এই গুরুত্বপূর্ণ কাজগুলোকে যদি মোটা রেখার সাহায্যে উপস্থাপন করা হয়, সংকটময় পথ নির্দেশ করে দেওয়া হয়, তাহলে
সেটার প্রতি গুরুত্ব আরোপটা বেশি থাকে, অর্থাৎ নিয়ন্ত্রণটা বেশি থাকে। ফলশ্রুতিতে ভালো ফলাফল প্রতিষ্ঠানের পক্ষে অর্জন করা সম্ভব হয়। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আলোচনার ভিতরে আমরা এই অধ্যায় ব্যবস্থাপনার লাস্ট অধ্যায় আমরা আলোচনা করে ফেলেছি। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা উপকৃত হবে। লাস্ট অধ্যায়ে আমরা কি দেখলাম? নিয়ন্ত্রণের কিছু কৌশল, নিয়ন্ত্রণের পদক্ষেপ, গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কৌশলসমূহ, সেটা আবার 3টা ভাগ: বাজেটীয় নিয়ন্ত্রণ, অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলসমূহ, সেটার ভিতরে আরও 7টা প্রকার রয়েছে। 7 প্রকার: সংখ্যাত্মক উপাত্তক বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ, ব্যক্তিগত বিশ্লেষণ, অভ্যন্তরীণ পরীক্ষা নিরীক্ষা, ব্রেক ইভেন পয়েন্ট, আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ, বিনিয়োগ প্রাপ্তি বিশ্লেষণ, আর লাস্ট যেটা আছে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল। এটার 2টা, একটা কি পার্ট আর একটা হচ্ছে গ্যান্ট চার্ট। এগুলো তোমরা এই অধ্যায়ের একটু ঢুকলেই দেখে যাবে এবং এগুলো দিয়ে বারে বারে প্রশ্ন থাকবেই। আশা করি শিক্ষার্থীরা উপকৃত হয়েছ। আমাদের আজকে ব্যবস্থাপনা অংশের শেষ অধ্যায় আমরা পড়লাম, জানলাম। তোমরা এই বিষয়টা একটু চর্চায় রাখবে, ইনশাল্লাহ ভালো করবে। তো স্টে হোম, স্টে সেফ।